পদ্মা নদীর বুক চিরে গড়ে ওঠা কবিরপুর চর। দুর্গম এই চরটি মানিকগঞ্জ এবং ফরিদপুরের দুটি জেলার সীমান্তবর্তী হওয়ায় দুই জেলার মানুষ একসাথে বসবাস করে আসছে দীর্ঘদিন যাবৎ। ফরিদপুরি মানিকগঞ্জ থেকে বাইঙ্গাই সেই দেখতেছেন সব এই বাড়ি ঘর যে মানিকগঞ্জে আসলো, এর মধ্যে সব মানিকগঞ্জের বাড়ি আইসে মানে তারা এসে আস্থায় নিয়েছেন আর কি। দুঃখের কিন্তু বরাবর আছে নাকি, বাপ মা সবই গাঙে গেছে। চর এক বিরাই গরিব মানুষ ভাই, যত বড় লোক থাক চরের পর ওই বড় লোকের দাম নাই। কত আটা জাল দেও খাইছে, কত কচু কচু উঠিয়ে মোতা উঠিয়ে খাটা দেন দেখাইছে। চরের যাযাবর মানুষের জীবন নদীর মতো, নদীর এপার ভাঙে ওপার গড়ে, তেমনি প্রতি বছর পুরাতন বসতভিটা বিলীন হওয়ায় পুনরায় বসতভিটা গড়তে হয় নতুন করে। আজকে আমি কবিরপুর চরের পাশাপাশি আরো কয়েকটি চরের মানুষের জীবন তুলে ধরব। উনিও কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, মরে গেলে একদম ওষুধ নেওয়ার জায়গা নাই, রাস্তা নাই, কাঠ নাই। তাহলে বাগান দিয়ে যে যে জায়গায় থাকে সেই জায়গার মর্মই সে বোঝে, দুঃখের মর্মই বোঝে, কিন্তু সুখী দুঃখের মর্ম বোঝে না। চারপাশে ফসলের ক্ষেত আর জঙ্গলের মধ্যে বসবাস করে একটি পরিবার। রান্না করছিলাম শাক। এখন ঘরে ভাত আছে না, স্বামী মানসিক ভারসাম্যহীন, স্ত্রী এক চোখে কম দেখলেও আর এক চোখের দৃষ্টি হারিয়েছে অনেক আগে। অনেক কষ্ট করতাম, মানুষের হাল ছবি দেখি তো বোঝা যায় কষ্টের মানুষ, গরিব মানুষ। হতদরিদ্র এই পরিবারের ঘরে ঠিকমতো চাল না থাকায় মাঝে মধ্যেই দিন কাটে না খেয়ে। আরও দেখাবো স্বামী সন্তান হারা অসহায় বৃদ্ধ মা। মাংস তো বছর বেরিয়ে খাই না। বয়স্ক মানুষটি কোনো কাজ করতে না পারায় প্রতিবেশীদের ভরসায় কোনো রকম বেঁচে আছে গহীন এই জনপদে। বন্ধুরা, আমি চরের ধুলামাখা রাস্তা দিয়ে হাঁটতেছি। দেখুন এই যে রাস্তা, চরে জানেন যে রাস্তা নাই, যানবাহন নাই, যদিও মোটর সাইকেল ঘোড়ার গাড়ি চলাচল করে। তবে এই রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে বুঝতে পারছেন যে কি অবস্থা হতে পারে। আর এই গরমের সময় তো জানেন প্রচণ্ড তাপদাহ, শরীর পুড়ে যাচ্ছে, আর বালিও অনেক গরম। এর মধ্যেই এক জায়গায় থেকে আর এক জায়গায় হেঁটে যেতে হয়। আমি এখন এমন একটি বাড়ি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বাড়িটি রেখে আসছিলাম। এই বাড়িটা আপনাদেরকে কেন দেখাবো, কত সুন্দর করে বাড়ি করছিল। ওই যে সোলার দেখতে পাচ্ছেন, সোলার, এবং এই বাড়ির নিচে পাকা, ডিজাইনটা অনেক সুন্দর। এত বড় বাড়ি, সেই বাড়ি রেখে চলে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে বাড়িটা। হ্যাঁ, বাড়ির সামনে সুন্দর উঠান ছিল, এইখানে একটা ঘর ছিল, এইখানে একটা ঘর ছিল, এই সব রেখে এখান থেকে তারা চলে গেছে। নদী চলে এসেছে কাছে, যার কারণে তারা এখান থেকে চলে গেছে। শুধু এই বাড়ি না, আপনাদেরকে আর একটা বাড়ি দেখাই। এই যে দেখুন, এই বাড়ির যারা বসবাস করতো এই বাড়ি কিন্তু রেখে তারা চলে গেছে। এরকম অসংখ্য বাড়ি রেখে তারা এখান থেকে চলে গেছে। মায়া লাগে, আমরা কি করবো এখন? নদীতে ভাঙলে কি আমার থার জায়গা আছে নাকি? আমরা একখানে ভাঙবো আর একখানে যাম। কতজনে নিজের তা আছে, কতজনে ভাড়া করে থাকে, কতজনে কিনে থাকে। কষ্টের জীবন, তাহলে নদীতে ভাঙবো কে আর আমরা করুম কে? বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বাড়ি ছিল, বড় ছোট অনেক বাড়িঘর করে এখানে থাকতো। এটা বিশাল বড় একটা গ্রাম ছিল, গ্রামের মতো ছিল। সব বিলীন হয়ে গেছে, এখান থেকে সবাই চলে গেছে। এখন শুধু মরুভূমি হয়ে আছে। এখানে গরু লালন পালন করতে, যে দেখতে পাচ্ছেন গরুকে খাওয়াই তো, এখানে সব রেখে এখান থেকে চলে গেছে মানুষজন। এখন আর এরকম জায়গায় থাকে না, এটি মরুভূমির মতো হয়ে গেছে। এখানে মানুষজনও তেমন আসে না প্রয়োজন ছাড়া।
যাদের খুব বেশি প্রয়োজন তারা এখানে আসে, তাছাড়া মানুষজন কিন্তু এখানে থাকে না বেশি। মানুষজন আপনি ডাকলেও পাবেন না কাউকে। হরহরদিয়া চর থেকে আমরা রওনা দিয়েছি কবিরপুর চরের অভিমুখে। চলতে চলতে রাস্তা ভুল করে চলে আসলাম মানবশূন্য ফাঁকা রাস্তায়। দুই পাশে ঝাউবন আর মাঝখান দিয়ে তীব্র গরম বালু ঘেরা রাস্তা। বন্ধুরা, আমরা যে রাস্তায় এখন আছি, এখন বর্তমানে যেখানে আছি, এখানে প্রায় 3-4 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি ঘর নাই। এখন যে দিক দিয়ে যাচ্ছি এটা নদী হয়, বর্ষার সময় এই দিক দিয়ে পানি থাকে এবং ওই পাশে একটা ব্রিজ আছে। এবং যে জায়গাতে আসলাম আমরা শুধু গরু মরা দেখলাম, হয়তোবা এই গরু বিভিন্ন রোগ বালাই হওয়ার কারণে মারা গেছে আর তারা এইখানেই ফেলে। এবং এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি যে এখানে যদি কাউকে মানে মেরেও ফেলে আমার মনে হয় কেউ জানবে না, এরকম একটা দুর্গম জায়গায় যাচ্ছে। আর বালি তো, বালির মধ্যে বাইক চালানো যাচ্ছে না, আমাদের খুব কষ্ট হচ্ছে। চারপাশে কোনো জনবসতি খুঁজে না পেয়ে হতাশ হয়ে আবারও ছুটতে শুরু করলাম সামনের দিকে। বন্ধুরা দেখুন, এই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যখন আসলাম, বাইক নিয়ে আসাটা কিন্তু আমাদের খুব কষ্ট হয়েছে। দুই পাশে ঝাউ গাছ, মাঝখানে কসকসা বালি এবং নরম বালি, চাকা স্লিপ করতেছিল বারবার, তো আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা কিন্তু অবশেষে নদীর ঘাটে পৌঁছে গেছি। আসলে নদীর এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না, দুধু বালুচর আর বালুচর। এই যে দেখুন, কিছুই দেখা যাচ্ছে না, শুধু বালুচর আর বালুচর দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমি এখন যমুনা নদীর পাড় দিয়ে হাঁটতেছি। আসলে একটা নদীর পানি যখন শুকায় তখন বোঝা যায় যে নদীর কত গভীরতা থাকে। দেখুন, এইখান থেকে পড়ে গেলে মানুষ বাঁচবে না। আমার কাছে মনে হচ্ছে যে আমি 5 তালা দিয়ে হাঁটতেছি। 5 তালার যে উচ্চতা, আমার কাছে মনে হয় যে আমি সেইখান দিয়ে হাঁটতেছি। এই পুরাটাই নদী। এখন শুকনো মৌসুম, নদী শুকিয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে সমতল থেকে নদীর গভীরতা কতটুকু হয় শুকনো মৌসুম আসলে কিন্তু দেখা যায়। এই যে আমি যে হাঁটতেছি, পানি থাকলে কখনোই আমি বুঝতাম না যে আসলে নদীর গভীরতা এত হয়। যদিও হয় পদ্মা, মেঘনা, যমুনা যাই অনেক বড় বড় নদী আরও গভীরতা হয়, কিন্তু আমার আসলে ধারণা ছিল না। বন্ধুরা, এই যে দেখুন, এখানে একটি দোকান ছিল। যখন এখানে ঘাট ছিল বর্ষার সময় সব ট্রলার এখানে নামতো। এটা কবিরপুর চর, মানিকগঞ্জ এবং ফরিদপুরের মানুষজন এই ঘাটেই নামতেন, এখান থেকেই চলাচল করতেন। এই যে রাস্তা, ওই হিসাবে এখানে দোকান। এখন এই দোকান আর খোলে না। মানুষজন যখন অনেক ক্লান্ত হয় তখন এখানে রেস্ট করে। দেখুন, প্রচণ্ড বাতাস, এই বাতাসে মুক্ত মনে অনেকে রেস্ট করে, অনেকে একটু ঘুমায়েও নেয়। দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বাড়িঘর নেই। এদিকে নদী, এই পাশে ঝাউবন, এই পাশে ফসল, আর এই পাশটায় একেবারে ফাঁকা, যার কারণে আশপাশে কোনো ঘর বাড়ি না থাকার কারণে এখানে সবাই এভাবেই রেস্ট করে। কবিরপুর চরের পুরাতন খেয়াঘাট থেকে মোটরসাইকেল নিয়ে চলতে শুরু করলাম চরের আরও গভীরে। বন্ধুরা, আমি কবিরপুর চরের খেয়াঘাটে আছি। আসলে খেয়াঘাট ছিল, এখন খেয়াঘাট নাই, পানি শুকিয়ে গেছে, যার কারণে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান। এইখান থেকে মানুষ কবিরপুর চরের ভেতরে এবং মানিকগঞ্জের সেলিমপুর চর, নটাখলা সব চরের মানুষ যাতায়াত করতো। এবং এই যে দেখুন চরের এই বাড়িঘরগুলা, এটা কিন্তু একেবারে চরের মাঝখানে নদীর পাড়ে বলা চলে। যদিও নদী শুকিয়ে গেছে, যার কারণে মনে হচ্ছে না যে নদীর কাছে বাড়ি, কিন্তু এটা হচ্ছে নদীর কাছে বাড়ি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন এগুলো সব বাড়িঘর নতুন করছে এখানে। আসলে এদের বাড়িঘর ভাঙছে, ভাঙার পর এখানে নতুন বাড়িঘর করছে। এই গুণের বাই হলো আমরা এই ঢাকার ডিস্ট্রিক্ট মানুষ, আমরা ভাঙতে ভাঙতে বাই আর ফরিদপুরে ভিতরে আরে পই আরে ঠিক গেছি। এখানে আসছি এই মনে করেন যে এই বর্ষাকালে চলে আইছি, খুব নিদে ঘর বাড়ি আনতে পারি না, ট্রলারও আসে না, গাড়িতেও আসে না, মাটি চাক্কা গাড়ি বুঝছেন না,
খুব পরিশ্রম মনে করে যে এক খেপ মাল হাজাইলে 2 দিন পরে মনে করে 3 জায়গা থেকে 4 জায়গা থেকে টানতে টানতে মনে করতে পৌঁছে আসছি আমরা এই জায়গা মতো। গরিবও আছে ধনীও আছে, ঠিক আছে। ধনী গুণে মনে করেন যে ওদের তো ক্ষেত খোলা আছে, ঠিক আছে। ওরা মনে করেন যে আমাদের কাছে দেয় ওই 5 পাহি 10 পাহি, ওই আমরা ওইটাই আবাদ করে খাই মনে করেন যে ওদের কিছু দেয়, বুঝছেন। এই জন্য হলো আমরা হলো টিকে রয়েছে এই জায়গার জন্য। আর ভাঙ্গে রোদি ভাঙতেছে, সবসময় রোদি ভাঙবার লাগছে। স্টক করছে ওই এইখানে কি সেবা পান আপনারা? তখন ওই যে উপার নিয়ে যাই রাত্রে, হয়তো ওই যে লোকা টকা আছে, বুঝছেন, ওই যে তেল মেল কিনে উপার চলে যায়। ওই যে আর একজনের কাছে নিয়ে আর আমি করি, ভাড়া করে যাই। আমার করতে করতে কত রুগী টিহে, বুঝছেন না, মানে নগদ পাইলি পারে রুগী বাঁচাতে পারি, কত নাও পাইলি পারে ওই যে রুগী যে আধা মরা হয়ে যায়। কষ্ট হইলে কি করবো, গাঙ্গে যাবো নাকি, বাধ্যগতি যাওয়া আসা, কত বাড়ি গথে আইলো পাহা পুহে, আরে দুলে রে কান্নাকাটি করলি এনে কি করবো, কান্নাকাটি করে মানে এক জায়গা আসলো কত কত মানুষ ওই গুণের মহব্বতে এই করে, হইরে নেড়ে যায়, আবার অন্য মাসির হাতে আবার খাতির হয়, এই কারণে আর কি করে। কষ্টের জীবন সুখের জীবন হইলে কি আর এত হরণরা কর নাকি, কষ্টের জীবন দেখে তো নিত্য নতুন হরা আমাগো সবই যায়, মাসির জমি জমা সব গাঙ্গে না যাইছে, মেলা মাসির কিচ্ছু নাই, আত্মা কুচে করে বসে নিছে, কাম করে খায়, মাসির কামলা দিয়ে খায়। বন্ধুরা, চরে এরকম ধুলা থাকার কারণে একটু বাতাসে অনেক ধুলা হয়। এই যে এখানে একটি দোকান দেখতে পাচ্ছি আমরা, এই দোকানে মানিকগঞ্জ এবং ফরিদপুরের 2 জেলার মানুষই কিন্তু এখানে বসে আড্ডা দেয়, কথা বলে। এই যে দেখুন দোকান, এখানে 2টি জেলার মানুষই এসে বসে রেস্ট করে। এই যে দেখুন চরের মানুষ সারাদিন পরিশ্রম করে দোকানের পারে একটু রেস্ট নিচ্ছে, যদিও বাতাস। এইখানে কিন্তু 2টি জেলার মানুষ আছে, ফরিদপুর এবং মানিকগঞ্জের মানুষ একসাথে তারা এখানে বসবাস করে। আপনার বাসা মানিকগঞ্জ না ফরিদপুর? আমার বাসা ফরিদপুর। এইখানে কেন আসছেন? এই জায়গা থাকি আমি। ও মানে এটা ফরিদপুরে পড়ছে, এটা তো কবিরপুরে। হ্যাঁ, আমরা এই জায়গা ধরেন খেত খোলা করি, কর্ম করি, খাই, তাই এখানে কোনো চিকিৎসা নাই, আমাদের উপার নিয়ে যাওয়া লাগে, যে মানিকগঞ্জ নাহলে ফরিদপুর, না হলে মরে গেলে তো গেলই, কিছু করার নাই। নদী ক্ষতি হলে তো কিছুই থাকে না, খালি হাত পাও, গরু বাছুর, ঘর দরজা এগুলো নিয়ে চলে আসা লাগে। ফরিদপুরি মানিকগঞ্জ থেকে বাইঙ্গাই সেই দেখতেছেন সব এই বাড়ি ঘর যে মানিকগঞ্জে আসলো, এর মধ্যে ধরেন সব মানিকগঞ্জের বাড়ি আইসে, মানে তারা এসে আস্থা নিয়েছেন আর কি। ফরিদপুরের মধ্যে সব এই নদী ভাঙ্গা, ওই যে দেখাই যেতে সব নদী ভাঙ্গা, এই পুরে গ্রামে পেলাম কি কিছুই তো পেলাম না, কো আমার নদী ভাঙে গেলাম তো কিছুই পেলাম না, চলে আসা লাগলো। এসব সুবিধা কি, চরে বিরাই গরিব মানুষ ভাই, যত বড় লোক থাক, চরের পর ওই বড় লোকের দাম নাই, বাইঙ্গে গে যাবো মানে যে কপাল এই কপালই, ওর কোনো দাম নাই। বাড়ি ভাঙলে কিছুই থাকে না, বাড়ি পুললি থাকে, জমি থাকে সহে, বাড়ি ভাঙে গেলে নদীতে ভাঙে গেলে কিছুই থাকে না। কষ্টের মধ্যে সেই কষ্টের দুঃখের সীমা নাই, মানে দুঃখের সীমা আছে নাকি। কতজনের ওই যে আমরা এই যে ইতিতে মানিকগঞ্জ ভাঙাইছি, কতজনের বাবের কব্বর পর্যন্ত থুয়া আছে, তাকে দুঃখ রাখবার পর শুয়ে আছে নাকি আর? হ্যাঁ, বাপের কব্বরটা যদি না থাকে, ঠিক না থাকে, তাই উপর ফেরে শুয়ার বাড়ি ঘরটা যাই হোক, এইটাই তো বড় বড় জিনিস। আসল ভাই তো আমার ওইটা বাপের নাই, ঠিকানা কিছু নাই, হয়তো বাইঙ্গে নদী বাইঙ্গে নিয়ে গেছে। দুঃখের কিন্তু বরাবর আছে নাকি, বাপ মা সবই গাঙে গেছে, এই যাই সেই যে ফরিদপুর দেশে বসবাস করতেছি। করুন কি, আপনাদের বাড়ি ছিল কোথায়, কোন আমার জায়গায়? জন্মস্থান হলো মানিকগঞ্জের ভিতরে। না 3 বেলা 2 বেলা পাইছে, তাই কষ্ট। কতদিন 8,000 দেও খাইছে, কতদিন এই কচু উঠিয়ে মোতা উঠিয়ে খাটা দেন দেখাইছে, পেটটা দিছে, এত অভাব ছিল, এত কষ্ট বুঝছেন, কষ্টের কোনো পারাপার নাই। চরের মানুষ এই নদীতে শেষ করছে, যত জমি সম্পূর্ণ তো চলে গেছে গাঙ্গে।
আমাকে একটা বেকার দেখা একটা মসজিদ করছি আর জম্মের দিন মসজিদ করছি 2টা মসজিদ ভাঙ্গে একটা মসজিদ করছি হয়তো না ওনকর মসজিদ ভাঙ্গে না উঠেছি এই দেখেন বালি বলি ডাহা হয় না মানিগঞ্জের মসজিদ আর কি ডাহা ঢুই হয় না বালি বলি নিয়েছে সাইকোনাতে খুব কষ্ট করা হয়েছে মসজিদ নিয়ে মেলা টাকা ঋণ আছে দেখতে পাচ্ছেন এখানে মসজিদ হয়েছে, যদিও নামাজ চলতেছে এখন। হ্যাঁ, এই যে দেখুন এই মসজিদটা ওনারা অনেক দেনা বেনা করে করছে, অনেক টাকা ঋণ করে করছে। এই যে এইখানে কিন্তু বাচ্চাদের পড়ানো হয়, এখানে আরবি শিক্ষা দেওয়া হয়, এই জিনিসটা খুবই ভালো লাগলো আমার। বন্ধুরা, যে মসজিদের কাছে আসছি এখানকার ছোট ছোট কোমলমতি শিশুরা কিন্তু পড়াশোনা করতে পারে। এখানে দেখলাম যে আরবি পড়তেছে বাচ্চারা, এই জিনিসটা খুব ভালো লাগলো যে চর অঞ্চলে স্কুল মাদ্রাসা কোনো কিছুই নাই, একটি মসজিদ হয়েছে। এই মসজিদটা কিন্তু ওনারা অনেক ঋণ করে করছে, এখনো ঋণের টাকা শোধ করতে পারতেছে না। এখানে আরো বালি ফেলার দরকার, আরো এখানে আরো কিছু করার দরকার, কোনো কিছুই করতে পারতেছে না। এই যে দেখেন মসজিদ মানে শিশুরা আরবি শিক্ষা করতেছে, আমরা বহুটা ঋণ হয়েছি, এই ঋণ আমরা শোধ করতে পারতেছি না। এই যে আমরা ঈদের একটা জামাত করুম তাও করতে পারতেছি না, কোনে করুন আমরা তো নদী ভাঙ্গা সব। এটা মানে এই যে এদের কোনখানে বালি উঠলি সব ডাহা হয় না, দাঁত কিছু হয় নাই। তাতে 1-1.5 লাখ টাকা নিয়ে আনছি মাটি টাটা দিয়ে কাটা দিয়ে। কেশিয়ার আছে, কেশিয়ার হলো আমি নিজেই বিক্রি করে নিয়ে উঠেছি, এগুলো হাসা কথা যেটা। বন্ধুরা, এই মসজিদ ঘুরলাম, মসজিদে মোটামুটি ওনারা ভালোই কাজ করছে, কিন্তু যতটুকু করছে ঋণ করে করছে। উনি হচ্ছে এই মসজিদের কেশিয়ার। আমার খুবই ভালো লাগলো, দেখতে পাচ্ছেন যে শিশুরা কত সুন্দর আরবি পড়তেছে। আর এই মসজিদ যদি এখানে না থাকতো তাহলে কিন্তু এই বাচ্চারা লেখাপড়া থেকে বঞ্চিত হইতো। যতটুকু কাজের আরও দরকার, যতটুকু টাকার দরকার, আপনারা এই মসজিদে সহযোগিতা করতে পারেন। আমি এই কাকার নাম্বার দিয়ে দেব, যাতে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে আসতেও পারেন, এসেও কিন্তু এই মসজিদে সহযোগিতা করতে পারেন। অনুষ্ঠান করতাম, লক্ষ লক্ষ টাকা খরচ হতো। আজকে মনে হয় মসজিদে তো ভিক্ষা করে করা লাগছে, ভিক্ষা উঠে এই গ্রামে ভিক্ষা 10টা 20টা করে 100 টাকা দিয়ে চান্দা দিয়ে তারপরে মসজিদ করতে এখন তো 1 লক্ষ টাকা দিয়ে কথা বলেন নেই। আমার 60 পেজ জমে গাঙ্গে চলে গেছে, আমার সন্তানটা মরে গেছে, এত সওয়াল আছে, আল্লাহ ভালো রাখছে। তারপরে কর্ম করে বেঁচে থাকতেছে সবাই, কিন্তু আমরা দরিদ্র, এই আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই সত্যি মানুষ এনে 135 ঘর লোক আইসে, আমরা একই অবস্থা, কেউ জায়গা নাই। সব এই 50,000 1 লাখ থেকে ফোন করে নিয়ে তার বাড়িতে কিনে হয়েছে মানুষ। নাহলে আপনি ইন করে জানেন, আমি মিথ্যা কথা বলি না, জীবনও না। আমার নিজের যদি দেহটা বাইরে যায়, কিন্তু মিথ্যা কথা আমি না। আপনি এই যে সব মানুষ ওই যে শহর এনতে তো 10 মাইল ওমর যায় খেত করে আসে, সন্ধ্যার পর বেয়া চাল নিয়ে মহিলার বেঁচে দেয়। আপনি দেখলে হ্যাঁ ভিডিও করলে আপনি চোখে পানি আসবে, এত পরিশ্রম করে বাইসে দিয়েছি আমরা। মানিকগঞ্জ জেলা, ফরিদপুর জেলা মানুষের সাথে আমাদের একটা বন্ধুত্ব আছে, খুব মেলে আছে। ওরা জায়গা না দিলে তো আমাকে জায়গাই নাই। ওই দেখেন ওই যে 80 ঘর লোক দেয় বাড়ি কিছুর মধ্যে চলে, ওনেও কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। মরে গেলে একদম ওষুধ নেওয়ার জায়গা নাই, রাস্তা নাই, ঘাট নাই। তাহলে বাগান রে যে জায়গায় থাকে সেই জায়গার মর্মই সে বোঝে, দুঃখের মর্মই বোঝে, কিন্তু সুখী দুঃখের মর্ম বোঝে না। আজকে পথের কাঙ্গাল হয়েছে আমরা সব মানুষ। 1 লক্ষ করে টাকা দিয়ে এইসব টাকা নিয়ে তার বাড়ি করছে, এনে গরু বা সুস্থ বেঁচে তো বাড়ি করে নেব। আপনাদের এখানে গরু ছাগল ডাকাইত নাই না? প্রতিদিনে আসতো, হ্যাঁ মাইরা মরে নিয়ে যেত, মাইরে সাফ করে নিত বাগান। হে সময় যে বাড়ি যা পাই তো সাফ করে নিয়ে যেত। আরে বাদান তোর দুঃখের কথা তো আমি কি কুমার, প্রতিটা রাত মানুষ ডাকতাম, একটা রাত ঘুমার পারতাম না, একদল ডাকতো আর একদল ঘুমাইতো। আরে বাদান কইলাম তো তোর যদি নগদ দেয় তো ওই ডোলাই মহিলারা বাচ্চাকে নিয়ে যায় সহে কাম করে তার বাড়ি আসে। সন্ধ্যার সময়, সন্ধ্যা পরে এসে কত ইফতার করে, সন্ধ্যার সময় এসে নাম দেয়। ওই মধ্যে একটা নদী আছে, ট্রলার আছে, ভোরে যায়, ধরেন 5টার দিকে আসে, কেউ ওই সন্ধ্যার সময় আসে। বন্ধুরা, যে মসজিদ আপনাদের দেখাইলাম, জানেন যে এই মসজিদে 1 লাখ টাকা ওনারা ঋণ আছে, আর অনেক কিছু দরকার, ওনারা কিনতে পারতেছে না। উনি হচ্ছে এই মসজিদের ক্যাশিয়ার। একটা মুরব্বী আমার সাথে কথা বলে কান্নাই করে দিছে যে আমরা অনেক কষ্ট করে এই মসজিদটা আমরা তুলছি, আমাদের কিছু সহযোগিতা আসলে হয়তো আমাদের সহযোগিতা হইতো। যাই হোক,
এই ক্যাশিয়ার কাকার নাম্বারটা দিয়ে দেব, যদি পারেন ওনাদেরকে সহযোগিতা করতে পারেন। ওনার নাম্বারটি হচ্ছে 0189183701 এই নাম্বারে ফোন দিলে এই কাকা ধরবে। আপনারা ইচ্ছা করলে কথা বলতে পারেন, ইচ্ছা করলে এখানে এসে দেখতেও পারেন। আবার আপনার কাছে মিনতি করি, তার কারণ এটা ইসলাম ধর্মের আমার বেটার শাখা, কথা বোঝেননি। আমরা এখন অর্থহীন, অনেক আল্লাহ দিয়েছিল কিছুই নাই এনে। এখন কার জন্য চাচ্ছেন আপনি? আমি চাইতেছি আমাদের এলাকার মসজিদের জনগণের পক্ষে আপনারা একটু দয়া করলে আমরা এই জিনিসটা বাস্তবায়ন করতে পারি। আমরা যতটুকু বিক্ষে শিক্ষা করে করছি, দণ্ডিলে জানাই মাইতেও কিছু আমাকে সহযোগিতা করছে, আর হানি আমরা পারতেছি না। 1 লক্ষ টাকা ঋণ এরা দিবের ভান্ডার পাবলিকরে দললে পাবলিক এটা ব্যক্ত হয়ে গেছে, আমরা যাই পারছি, আমরা না খাইয়াই তো তোমাকে দিছি। বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন এই বাচ্চা বস্তা নিয়ে আসছে, আনতে আনতে ওর প্যান্ট খুলে গেছে। আঙ্কেল তোমার প্যান্ট খুলে গেছে দেখি, এই বস্তা তুমি নিছো? দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা এত বড় একটা বোঝা নিছে, নিতে নিতে ওর প্যান্টটা খুলে গেছে, ও লজ্জা পাইছে। কষ্ট করছেন আপনি জীবনে, এখনো কষ্ট করেন, মানুষ করছেন। ঠিক আছে, আমার খাওয়াবো কিরা, ঠিক আছে মা, ভালো থেকে না। বন্ধুরা এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা চরকি বানাইছে, যেহেতু চরে অনেক বাতাস, যার কারণে ওরা চরকি বানাইছে। এগুলো ঘুরে, বাতাস আসলে ঘুরে, একটু ঘুরাও তো দেখি। ও এই যে দেখুন এটা দিয়ে হচ্ছে দৌড়াইতে হয়, দৌড়াইলে এটা ঘুরে। আসলে একটা খেলনা কিনবে, চরের বাচ্চারা তো জানেন খেলনা কিনতে পারে না, ওরা নিজেরাই কিন্তু এই খেলনা বানিয়ে খেলে ওরা। বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে জয়পুর চরে চলে এসেছি। আপনাদের দেখাইছিলাম যে বৃদ্ধ মহিলা, ওনার কাছে যাচ্ছি, আসলে ওনার সাথে কথা বলবো যে উনি বর্তমানে কেমন আছে। কাকা আসসালামু আলাইকুম। এই যে এই মহিলা, উনি কোথায়? ও এই যে ঘর দেখতে পাচ্ছেন, উনি হয়তো বা নামাজ পড়তেছে, নামাজের পরে আমরা ওনার সাথে কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? দেখার জন্য আসলাম আপনাকে। এর আগে আসছিলাম, তাতে কি উপকার পাইছিলেন? না, পাইছি উপকার পাইছি। দোয়া করার পরে আমি এখন একটু সহযোগিতা করছে, হ্যাঁ আমি একটু ভালো আছি, একটু শান্তিতে আছি। ভিডিও করার আগে তো শান্তিতে আসছিলাম, হাই প্রেশারের ট্যাবলেট, এই যে 2000 টাকার ওষুধ আনছি, ওষুধ দেখবেন এই যে দেখেন। বন্ধুরা দেখুন এর আগে আমি যখন ভিডিও করছি, করার পর আপনারা অনেকেই সহযোগিতা করছেন, সেই সহযোগিতার টাকা দিয়ে এই যে ওষুধ নিয়ে আসছে। আমি খুশি হয়েছি আমি বাজান। না দোয়া তো করেই দিম, আমি এই যে নামাজ পড়বে বসে দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাত বেড়ে কদরের নামাজ পড়ছি, ঘুমাই নেই তো। বন্ধুরা চিনতে পারছেন অসহায় সেই বয়স্ক মানুষটা, আসলে উনি অনেক খুশি হয়েছে। আমি ভিডিও করার পরে অনেক সহযোগিতা পাইছে মোটামুটি, এখন উনি অনেক খুশি, আমার জন্য দোয়া করতেছে। আসলে এই যে দেখাইলাম যে ও শুধু কিন্তু ওই টাকা আনছে, মানুষ এই যে দেখুন খুশি, এই যে আনন্দ, এই যে সহযোগিতা, এটা আমি মনে করি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটা মানুষের জীবনের জন্য। একটা মানুষের জন্য যখন আরেকটা মানুষ বাঁচে না, ওইখানেই হয় সার্থকতা। আমার খুব ভালো লাগলো যে আপনারা ওনাকে সহযোগিতা করছেন, উনি ভালো আছে, এই ভালোটা শোনার জন্যই আমি আসছি।
একটু অভাব নাই। এই যে ওষুধ পানি অসুখে পড়ছি, এই যে ওষুধ পানি এনে খাইতেছি। হ্যাঁ, ভালোই আছে, আল্লাহ ভালোই রাখছে, সহযোগিতা করছাও। আমরা খুশি হয়েছি, নামাজ পড়ে পড়ে দোয়া করি, রোজা থাইয়ে দোয়া করি, এইটুকুই কামনা। এই যে কতদিন বইরে যে এই বিচারা কই পারবো, খালি কয় কি তুমি পেয়ার বিছনায় পড়ে গেলে নাকি, তাই তুমি ডাক্তারের কাছে যাও। এই যে ডাক্তারের কাছে যাই ওষুধ নিয়ে আসছি, মইরে গেলেও তো 2 পয়সা ভাঙির পারতাম না। তাই আমার খুব উপকার হচ্ছে না, আর খুব এই যে একটা মানুষ মারা গেল, এই যে এখন ওই যে দেখে আইসে আমার নামাজ পড়াটা একটু দেরি হয়েছে। কি করছেন এখন টাকা দিয়ে? কিছুই করার মধ্যে এই যে ওষুধ পানি খাইতেছি, ওই খাবারগুলো নতুন লাগাইছেন? করছি, হ্যাঁ, ওই যে বালিশ এইটি করছি, মানে আস্তে আস্তে বাজান, সব কিছু তো একই হয় না, মানুষ নাই বাবা। ঠিক আছে, বুঝছো? ভালো থাকেন, আপনাদের ভালো থাকবেন, ভালো থাকার জন্যই তো আমি এত দূর থেকে এসে আপনার কাছে আসছিলাম। এই যে বললেন যে আপনি ভালো আছেন, হ্যাঁ, ভালো এইটাই আছি। ভালো। হ্যাঁ, তোমাদের পেটে তো আর আমরা হইনি, আমাদের পেটেই তোমরা হইছে, তাই তোমরাই তো আমাদের বাচ্চা। আমার খুব উপকার হয়েছে, এই যে ওষুধ পানিগুলো আনছি, খাইলাম। হ্যাঁ, আমি একটু ভালো আছি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আচ্ছা, দোয়া রাখেন। হ্যাঁ, দোয়া আচ্ছা, তোরা ঠিক আছে, করুন। তাহলে যাই। আচ্ছা, আচ্ছা। আসসালামু আবার আলাইকুম। আইসে দেখা করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বন্ধুরা, আমরা এই বয়স্ক দাদুর বাড়ির সাই থেকে চলে যাচ্ছি। আসলে ওনাকে দেখার জন্য আসছিলাম, ওনার সাথে কথা বলার জন্য আসছিলাম। যাই আল্লাহর রহমতে উনি ভালো আছে। উনি ওনার যতটুকু চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আপনারা দিছেন, আল্লাহ রহম করছে, যার কারণে উনি পাইছে। উনি এখন মোটামুটি ভালো আছে, শুনে ভালো লাগলো। এখন আমি আর একটু সামনের দিকে যাব। বন্ধুরা, আমরা আবার সেই জঙ্গলের মধ্যে যে একটি পরিবার থাকে সেই বাড়িতে যাচ্ছি। ওনার স্বামী হচ্ছে পাগল, আর উনিও চোখে দেখে না ভালোভাবে। এই জঙ্গলের ভিতরে এই যে দেখুন কোন ঘরের মধ্যে থাকে। আমি কিছুদিন আগে আসছিলাম, এই কাকি কান্না করে আমার সাথে কথা বলছিল যে ওনার দেখার মতো কেউ নাই, উনি খুবই কষ্টে আছে। এই যে আমরা যে ভিডিও করছি, আল্লাহ কি মুখের দিকে তাকাইছে? তাকাইছে। এখন কেমন আছেন? আচ্ছা, ভালোই আছি। অনেক কষ্ট করছি, মানে সময়তে বাজার না খাই আমার দিন গেছে। পাগল স্বামী কাজকর্ম করতে পারে না, মনে করেন নিজের জীবনে কষ্টের, এখন আর কি করার আছে। যার জীবনে কষ্টে তা তো সারা জীবনই কষ্টে। থাকি পরের জায়গায় ঘর তুলছি, মনে করেন যে এভাবে নইছি, মনে করেন নদী ভাঙ্গা মানুষ, মনে করেন নদী আবার ভাঙ্গি গেলি তো আবার আর একখানে যায় মানুষের জায়গায় বাস করা নাগবো। এটা নিজেরও তো একটু জায়গা বাসা নাই। অনেক কষ্ট করতাম, মানুষের হাল ছবি দেখি তো বোঝা যায় কষ্টের মানুষ, গরিব মানুষ, এটুকুই। এই যে আমার স্বামীরে মনে করেন যে সবাই যে সাহায্য মাহ্য দেয়, আবার এই যে সবাই আদর যত্ন করে, তার নিগে বাজান বাইসে নইছি। খাবার সময়তে থাকে না, সময়তে ই করে, আবার এই যে নিজে করে পিস টিস কাটি করি, এইটুক আবার যে মাসির বাসায় একটু কাজকর্ম করে দিই, মানুষে কড়া করে চাল দেয়, আবার নিজেও আবার ই করে আদর যত্ন করে। না, আমার এক চোখ ডিপিট, মানে আবে তো কালে আমার চোখ ভালো আছিল। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এরকম একটা নিচু জায়গায় জঙ্গলের মধ্যে দুইটা মানুষ বসবাস করে। স্বামী পাগল আর স্ত্রী ভালোভাবে চোখে দেখে না, এক চোখ অন্ধ। এই দুজনই এইখানে বসবাস করে। আসলে এরা কিন্তু অনেক অসহায়। আমি এর আগে যখন আসছিলাম, আসার পরে এই ভিডিও দেখছেন, দেখার পরে আপনারা অনেকেই সহযোগিতা করছেন। কিসের মধ্যে কি অবস্থায় মানুষ থাকে, কি খায় কি না খায়,
দেখুন কিসে রান্না করে, কোথায় রান্না করে, এটা না আসলে এইসব মানুষদের দেখার যেন কেউ নাই। যাই হোক, আমি আসছি, এটা দেখে খারাপ লাগলো। হয়তো বা ওনারা যে পরিমাণ টাকা পাইছে, এই ঘরটা কবে ভালো করতে পারবে আমি জানি না। আসলে কথা বললাম ওনার সাথে, যাই হোক উনিও মোটামুটি টাকা পাইছে। বন্ধুরা, এই কাকি এইখানে রান্না করে। এখন প্রচণ্ড বাতাস, এই দেখুন, এই বাতাসে হইলেও এইখানে রান্নতে হবে, জ্বর হইলেও এইখানে রান্না করতে হবে। ওনার ঘরটা দেখে, আপনার ঘরে চলেন তো দেখি কি কি আছে। এই যে দেখুন বন্ধুরা, ঘর, এর আগে আমি আসতে পারি নাই, এইখানে রান্না করে। এই যে ঘরটা ভাঙা, এই ঘরটা কিন্তু ওনাদের অন্য মানুষ ভালো করে দিছে। এই যে দেখুন চকিটা দেখতে পাচ্ছেন, চকিটা কিন্তু ভাঙা, যে কোনো সময় ভাঙবে। এই ঘরটা কিভাবে পাইছেন? পাইছি, সরকারিতে সাহায্য দিছিল। আচ্ছা, এর জন্য উঠাইছেন? হ্যাঁ এই যে ভালো করে তো উঠাইতে পারেন না, ঝড় আসলে তো ভেঙে যাবে। হ্যাঁ, জরালি তো ভাঙে আল্লাহ গরিব মাসির প্রতি রহম করে। বন্ধুরা, আমরা এই যে দেখুন কোন পরিবারে আসছে। এই পরিবারটা এরকম জঙ্গলের মধ্যে থাকে, এই পাশে ভুট্টা খেতে, এই যে দেখুন, এবং নিচ দিয়ে পুরাটাই জঙ্গল। ছোট্ট একটি ঘরে এই দুজন থাকে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু মানে একটু মেন্টাল, ওনার আসলে অনেক কিছুই উনি বুঝে না। আর ওনার স্ত্রীর এক চোখে দেখে, আর এক চোখটা পুরাপুরি অন্ধ হয়ে গেছে। আসলে ওনাদের ঘরে মাঝে মধ্যে খাবার থাকতো, আবার মাঝে মধ্যে থাকতো না। আমি কিছুদিন আগে ওনাদেরকে নিয়ে একটা ভিডিও প্রচার করি, ভিডিও প্রচার করার পরেই কিন্তু ওনাদের মোটামুটি ভাগ্যের পরিবর্তন ঘটে। এখন ওনাদের আর না খেয়ে থাকতে হয় না, এখন ওনাকে আর কষ্ট করতে হয় না। আপনারা অনেকেই ওনাদেরকে সহযোগিতা করছেন। আমি এই দিকটা যাচ্ছিলাম, যার কারণে ভাবলাম যে ওনাদের বাড়িতে একটু যাই, ওনাদের একটু দেখি কি বর্তমান কি অবস্থা। কি রান্না করছেন কাকি? রান্না করছিলাম শাক। এখন ঘরে ভাত আছে? না। কি আছে দেখি? পান্তা ভাত? হ্যাঁ। ভাত তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। এই নষ্ট ভাত খাইবেন? ওইটাই কি রান্না করছেন? শাক পাকাইছিলাম। শাক কই থেকে আনছেন? আসলাম চকেতে তুইলাম। তো আপনার স্বামী কি করে এমনি? এমনি কিছু করতে পারে না। কেন করতে পারে না? করতে পারে না, পাগল ছাগল মানুষ। বলছি ও তো একটা মানুষ, আল্লাহর বান্দা, তাও একটা মানুষ। মাসিক ভালো নেই তো সবাই সংসার করে, যে পাগলের সংসার করে আল্লাহ তার ভালোবাসে, মানুষও তার ভালোবাসে। আল্লাহ তারপর মা ধরাই দিছে, আল্লাহর ইশারায় তো সব কিছুই হয়। হয়েছে 2 মেয়ে হয়েছে। মেয়ে বিয়ে দিয়ে দিছে মানুষের সাহায্য করে। আগে তো ছিলাম, ও জায়গায় ছিলাম পুরা ছিল শিলমপুর। মাংস তো আনে পাতাম না, টাকা হইলে মাংস আনা না, টাকা নইলে দানা যায়। আমরা কিনে খাইতে পারি না, বড় মাছ খাই না। মানে ওই যে একজনে একদিনকে একটা কিনে দিছিল পাঙ্গাস, মানে ওই যে এলাকার মাতবার আছে, মাতবার একদিন কিনে দিছিল। অনেক কষ্ট করছে বাবা, কলাম সময়তে না খায় আমার দিন গেছে। মানুষের বাড়ি কাজকর্ম করছি, আবার এত মানুষের বাড়ি কাম কাজ করি, মানুষের আদর যত্ন করে, নিজেও টুকটাক কাজকর্ম করি। কি করুন চান, মানুষের দুঃখ দেহে তো মানুষই ই করে। কেন গুড়া খান? আপনি তো সুস্থ না। না। আপনার স্ত্রী যে মাঝে মধ্যে ঘরে চাউল থাকতো না, এটা জানতেন? জানি। যে চাউল যে থাকতো না, খাইতে পারতো না, আপনার কষ্ট হইতো না? না। কষ্ট লাগতো না? ঘরে কি চাউল এখন থাকে? না।
বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি। আসলে ভালোই লাগলো যে ওনাদের ভিডিও প্রচার করার পর ওনারা মোটামুটি অনেক টাকা পয়সা পাইছে, ওনারা এখন ভালোই আছে, খাবার দাবারও অভাব নাই। শুনে ভালো লাগলো। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে ওনাদের সাথে একটু কথা বলে যাই, একটু দেখা করে যাই। এখন আমরা চলে যাব, বিকেল হয়েছে। তো আমরা এখন সেলিমপুর খেয়াঘাটের দিকে যাচ্ছি।